নমস্কার। একটি বাড়ির বায়োপিক। এই বইটি থেকে আমরা ইতিমধ্যে দুটো ভিডিও তৈরি করেছি। একটা বাড়ির আত্মকথা, একটা বাড়ির জীবনী বা একটা বাড়ির উপর অন্য কারুর দৃষ্টিভঙ্গি, অন্য কারুর দেখা, অন্য এক বা একাধিক লোকের দেখা, একটা বাড়ির বিভিন্ন রকমের রূপ, বিভিন্ন রকমের অস্তিত্ব, বিভিন্ন রকমের আচার ব্যবহার এবং ইত্যাদি নিয়ে লেখা একটি বাড়ির বায়োপিক। আগের দিন আমরা জন্মান্তর কবিতাটি পর্যন্ত পাঠ করেছিলাম। আজকের প্রথম কবিতাটির নাম হবে ইতিহাস। ইতিহাস চুপ করে বসে থাকে ইটের ফাঁকে ফাঁকে, চুন সুরকি বা সিমেন্ট বালির মশলায়। মানুষ তাকে সব কথা বলতে দিতে চায় না, আবার যে কথা তার নয় বলাবার জন্য জুলুম খাটায়। ইতিহাসের ভাষা বিভিন্ন রকমের, সেই সব রকমের ওপর মানুষের দখল নেই, আর মানুষের ছাপা অক্ষরগুলোকে ইতিহাস তেমন একটা পাত্তাও দেয় না। বাড়ির ইতিহাস বাড়ি জানে। যে 400 স্কোয়ার ফুট ঘরে দাঁড়িয়ে শহরের হ্যাটকোটেরা মিথ্যা ভাষণ দেয় সত্যের মতো করে, কাগজে যা ছাপা হয় নানান রঙের অক্ষরে, অক্ষরদের ভাষাও ভিন্ন ভিন্ন। সবই মিথ্যে শুধু নয়, ঠুনকো। একদিন এখানেই প্রেম একাধিক মানুষের উপাদান দিয়ে একাধিক মানুষ বানিয়েছিল। পাশেই ছিল একটি স্টাডি রুম, সেখানেও কতদিন কত পাঠ্যবস্তু পরস্পরের মধ্যে সঙ্গম ঘটিয়েছিল। এখন এ বাড়ির প্রত্যেকটি ঘরই খুব ছোট, এবং সেই ছোট ঘরগুলো ইট দিয়ে নিরেট করে ভরা আছে। সেখানে আর কেউ ঢুকতে পারে না। অনেক টিকটিকি সেসবের ঘরে মরে যাবার পর আজও পালন করে চলেছে সত্যের ভাষণ। পরের লেখাটি ভাষণ। ভাষণ অনৃত হলে তা যতই রীতের পোশাক পরে থাক, সত্য হয় না। সিংহ দরজা থেকে নাচ দরজা পর্যন্ত সময়ানুক্রমে যেসব ঘটনা ঘটে এসেছে এতকাল, তারা একে একে বেজে চলেছে সময় মেশিনে। বিশ্বাস তোমাকে পারেনি প্রমাণ দিতে তার বিশ্বস্ততার। সন্দেহ দিয়ে তুমি তাকে পুড়িয়েছ বারবার। ভ্রান্তিও বড় অবুঝ, সে বারবার খাদের কিনারে গিয়ে ঝুঁকি নেয়। তুমি তো প্রেমের অর্থ খুঁজে পাওনি কোথাও। উঠোনে মাটির উপর বসে আছে একটা লোক, তার মাথার উপরে যে চাঁদের মেডেল ঝোলার কথা ছিল, এমন একটা উদ্ভট লোককে সে উপযুক্ত মনে করেনি। প্রতি রাতে যে পেঁচা এ বাড়িতে গাছের ডালে এসে বসে থাকে, প্রত্যক্ষ করে অন্ধকার কিভাবে চুরি করে বাড়ির অতীত, সে কেবল জানে ওই লোকটির অপেক্ষার সময় কত দীর্ঘ। দীর্ঘ রাস্তা হেঁটে আসার পর এই বাড়ি আরো দীর্ঘ রাস্তা হাঁটতে হবে, আরো দীর্ঘ বন্যা সাঁতরাতে হবে, দীর্ঘ দীর্ঘ মরুতে পুড়তে হবে, তারপর ফের এক বাড়ি। বাড়িতে যারা ছিল তারা আছে, যারা একদিন আসবে তারাও আছে। কেবল এখন যারা আছে পালাই পালাই করছে, থাকার জন্য লড়তে হয় ভুলে গেছে। বাড়িতে এখানে ওখানে ভীমরুলের চাক আছে, গর্তে সাপ আছে,
মাথায় ঠোকা, পায়ে হোঁচট আছে, জলবিহীন নলকূপ আছে, লবণের স্মৃতি আছে, আছে উই কাটা কিছু বই, পুরনো মৌচাকও একটা থাকতে পারে। বাড়ি তোমাকে চেয়েছিল, বাসিন্দা ভূত হয়ে গেলেও বাড়ি তাকে নিয়ে থাকে, একা পাশে বসে থাকে, ঠান্ডা জলপটির আয়োজন নিয়ে থাকে। বাড়ি জানে শরীরে তোমার কত তীব্র জ্বর। পরের কবিতার নাম জ্বর। জ্বর গায়ে নিয়ে শুয়ে আছে এক বাড়ি, জ্বর গায়ে নিয়ে শুয়ে আছে এক বাড়ি। আগের কবিতায় বলা হচ্ছে যে বাড়ি জানে তোমার শরীরে কত তীব্র জ্বর। সেখানে বাড়ি তোমাকে পর্যবেক্ষণ করছে। এবার এখানে সেই জ্বর স্বয়ং বাড়ির, বাড়ি এবার এখানে নিজে জ্বরগ্রস্ত, তাকে এবার অন্য কেউ পর্যবেক্ষণ করবে। জ্বর গায়ে নিয়ে শুয়ে আছে এক বাড়ি, সে বাড়িতে যার আসার কথা ছিল এসে পৌঁছায়নি। এখন সে কোথায়, কত দূর, পথিমধ্যে তার সঙ্গে কোনো বিপদ দেখা করলো কিনা, এইসব চিন্তায় ধীরে ধীরে বাড়ির শরীরে খুব জ্বর। জ্বরের মাত্রা শরীরের সর্বত্র সমান নয়। জ্বর তাকে জড়িয়ে ধরেছে, সেও। যে মানুষটি আসার কথা ছিল কেন এলো না? যে মানুষটির ভালোবাসার কথা ছিল ফুরিয়ে গেল কি? কিছুকাল থাকার কথা ছিল, সময় খতম হয়নি তো? ডাক্তার এসবের জবাব জানে না। তাই বাড়িটির জ্বর সারিয়ে তোলাও তার কর্ম নয়। জ্বরের সকল ভাষা একজন ডাক্তারের পক্ষে জানা অসম্ভব। ডাক্তার তো ভাষাবিদ নয়। বাড়িটির জ্বর বাড়তে বাড়তে কি বাড়ার মাত্রা শেষ হয়ে যাবে? জ্বর শেষ হলে উষ্ণতা কমে যায়, তখন সে বরফ কেবল। বরফ না হয় যাতে সেই মানুষটির মতো যার আসার কথা ছিল সে যে কেউ একজন, তাকে দাও ধোঁকা। কেউ একজন সেই মানুষটির মতো সেজে এসে বাড়িকে ধোঁকা দাও, যেন বাড়ি জ্বরে পুড়তে পুড়তে, জ্বর বাড়তে বাড়তে বাড়ি যেন ঠান্ডা হয়ে হঠাৎ বরফ না হয়ে যায়। অর্থাৎ বাড়িটি যাতে মারা না যায়, বাড়িটিকে বাঁচিয়ে রাখার জন্যে দরকার পড়লে তাকে ধোঁকা দাও, ধোঁকা দাও, মিথ্যাচার করো। তুমি যা নও সেই সেজে তুমি এসে অভিনয় করো, তাও ভালো। ধোঁকা, ধোঁকা রান্না হচ্ছিল সেই বাড়িতে। তার ঘ্রাণ ছড়িয়ে পড়ছিল, কখনো বাগেশ্রী, কখনো বা মিয়াকি সারং। বাড়ির চতুর্দিক দিয়ে যত রাস্তা গেছে তারা সবাই গন্ধে গন্ধে এখানে এসে হাজির। ভীষণ রকমের কোলাহল বেঁধে যায়, প্রত্যেকেই ধোঁকা খাবার জন্য এবং আগে খাবার জন্য যুদ্ধং দেহি। কে সেই ব্যঞ্জন রান্না করছিল? সে আদৌ কাউকে আমন্ত্রণ জানিয়েছিল কিনা জানা যায় না। সংবাদ মাধ্যম কোলাহল আস্বাদনে ব্যস্ত হয়ে পড়ে। জানে তাদের গ্রাহকরা কোন জাতীয় মাদক পছন্দ করে। জল যেখানে নেই সেখানে পৌঁছে দিতে হবে, এসব থিওরি এখন চলে না। বাড়িটি এখন এক উইঢিবিতে পরিণত। সেখানে আর রান্না হয় না, লোকজনও ধারে কাছে নেই। ভেতরে যারা আটকা পড়েছিল তারাও সকলে কোমর, হাঁটু, গোড়ালির ব্যথায় আক্রান্ত। পরের কবিতাটি আক্রান্ত। আক্রান্ত ফুসফুস জানত বাতাসে অক্সিজেনের অধিকার তার কমে আসছে। প্রেম
এক হাতে আঁকড়ে ধরে আছে এক টুকরো রঙিন কাপড়, মৃত্যু তাকে টানছে অন্য দিকের নড়া ধরে। যেসব অসমাপ্ত চিঠি সে বাড়িতে ফেলে এসেছে তাদের পরবর্তী লাইনগুলো লাইন দিয়ে এগিয়ে আসছে দ্রুত, অথচ দুটো কালো বুড়ো আঙুলের চাপে গলা বন্ধ হয়ে যাচ্ছে। মৃত্যুকে জিতিয়ে দেবার কেমিক্যাল তার ঘাম রক্তে ছিল না। মাথার ভেতর তবু কেন উৎপন্ন হচ্ছে কালো পিচ। আক্রান্ত হৃদয় নিয়ে বেঁচেছে এতকাল, নাজুক প্রত্যাশা নিয়ে টিকিয়ে রেখেছে গন্তব্যবোধ। যুদ্ধ জয়ে সংশয় ছিল না কখনো, জাগ প্রদীপ জ্বালিয়ে এসেছে নিজ হাতে। ফুল গাছের ডালে তুলির আঁচড়গুলো টানা ছিল, এতদিনে তারা স্মিত মুখে আলোকে ভরসা জুগিয়েছে। ফুসফুস হঠাৎ জেগে ওঠে, টান টান হয়ে ওঠে মেরুদণ্ড। ফাঁকা সিলিন্ডারের লাইন লেগেছে তার বেডের দুধারে। অক্সিজেন ভরে নিয়ে তারা ছুটছে আক্রান্ত বিশ্বাসের অলিন্দে। এখানে বাড়ি নিজে অক্সিজেন তৈরি করছে, সেখান থেকে সিলিন্ডারগুলি লাইন লাগিয়েছে অক্সিজেন সংগ্রহ করবার জন্য। এবং যে বিশ্বাস আজকে অসুস্থ, হসপিটালে কোমায় আক্রান্ত, সেই বিশ্বাসকে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য তারা ছুটছে সিলিন্ডার ভর্তি অক্সিজেন নিয়ে বাড়ির কাছ থেকে। বাড়ি অক্সিজেন তৈরি করছে, যে বাড়ি জ্বরে আক্রান্ত ছিল সেই বাড়ি এখন অক্সিজেন তৈরি করছে এবং সেই অক্সিজেন সিলিন্ডারে ভরে নিয়ে অসুস্থ মৃতপ্রায় বিশ্বাসকে বাঁচাবার জন্য সেই সিলিন্ডারগুলি ছুটে চলেছে বিশ্বাসের অলিন্দে। আজকের মতো শেষ কবিতাটি পড়ব, অলিন্দ। আজকে বেশি কবিতা পড়বার সময় নেই। যা কবিতা এখনো বাকি আছে আরো সম্ভবত 3টে ভিডিও করতে হবে। অলিন্দ শব্দটি বারবার বাইরের পথিক, পথ, গাছপালা ও পাখি পতঙ্গদের ভাবিয়েছে, তুমি একবার এসে দাঁড়াবে। যুদ্ধবাজ সৃষ্টি যারা এই সৃষ্টিতে, তারা যুদ্ধের কথাও ভাবে। হার্টের শল্য চিকিৎসকরা এর সুস্থতা বিষয়ে উদ্বিগ্ন থাকেন। কেবল সে বাড়িতে যে লোকটা একবার আতিথ্য পেয়েছে বলে ভেবে নিত ঘুমের অন্তঃকরণকে সুস্থতা দিত, সে জানত এটি একটি নৌকা বিশেষ। সে নৌকাটি যতই ছোট হোক, তার তুলনায় এক মহাসাগরও যে কত নগণ্য সিগালরা জানে ভালো মতো। সেই নৌকার পোশাক যে বারান্দায় শুকাতো, সেখানে রক্ত তার CO2 ছাড়তে আর O2 সংগ্রহ করতে আসতো। সেজন্যই হয়তো দূরদ্বীপের মেয়েটিকেও সেই বাড়ির অন্তরালবর্তিনী বলে মনে হতো। বাড়িটি বা বাড়ির কোনো ঘরই কেউ দেখেনি, এক সাদা পায়রার মুখ থেকে গল্প শুনেছে। অলিন্দ বিষয়ক গল্পে যত গান আছে পৃথিবীতে, তা এক করলে একটা বিরাট সামিয়ানা খুঁজে পাবে রামধনু। এমন একটা বাড়ি, যে বাড়িটা হয়তো শারীরিকভাবে যার হয়তো কোনো অস্তিত্ব নেই, কিন্তু কোথাও মানুষের বিশ্বাসের মধ্যে, কোথাও মানুষের যাপনের মধ্যে, কোথাও মানুষের লড়াইয়ের মধ্যে, কোথাও মানুষের স্বপ্নের মধ্যে, আকাঙ্ক্ষার মধ্যে সেই বাড়ি টিকে আছে। সেই জন্যেই তো সেই বাড়ি একটা নৌকার মতো, এবং সেই নৌকাটা যতই ছোট হোক, বড় বড় মহাসমুদ্রগুলো তার কাছে কিছুই নয়, নগণ্য। আর সেই জন্য সেই নৌকোর বারান্দায় যে সমস্ত পোশাক শুকাতো, সেখানে রক্ত সরাসরি রক্ত নিজে আসতো কার্বন ডাইঅক্সাইড ছাড়তে এবং অক্সিজেন গ্রহণ করতে। এই হচ্ছে আজকে পর্যন্ত পঠিত বাড়ির কাহিনী।
পরবর্তী ভিডিওতে আমরা আবার বাড়ির কথা নিয়ে আসব। ততক্ষণের জন্য নমস্কার।